হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা একটা নতুন অ্যানিমে সিরিজ দেখতে যাচ্ছি, যার নাম কাইজু নাম্বার 8। এই কাহিনীটা হচ্ছে ৩২ বছর বয়সী একটা ছেলের, যার নাম কাফকা হিবিনো, যে তার ছোটবেলার বন্ধুর সাথে প্রমিস করেছিল যে তারা দুজনে বড় হয়ে মনস্টার হান্টার হবে। কিন্তু কাফকা অনেকবার টেস্ট দেওয়ার পরেও মনস্টার হান্টার এক্সামকে ক্লিয়ার করতে পারে না, যার ফলে সে মনস্টারদের ডেড বডিকে ক্লিয়ার করার কাজ করা শুরু করে। যে কাজ করে সে একটুও খুশি হয় না, কারণ এই কাজটা তার একটুও পছন্দ না। এই মনস্টারদেরকে মারার জন্যে ওই দুনিয়ার মধ্যে একটা স্পেশাল ফোর্স তৈরি করা হয়, যাতে তারা লোকজনদেরকে ওই দুনিয়াতে থাকা ভয়ানক মনস্টারদের হাত থেকে বাঁচাতে পারে। কিন্তু একদিন কাফকা নিজেই একজন মনস্টার হয়ে যায়। এই কাহিনীতে আমরা দেখব এটা যে একজন মনস্টার হয়ে যাওয়ার পরে কাফকায়ের জীবনে কি পরিবর্তন আসবে। তাহলে চলুন কাইজু নাম্বার 8-এর প্রথম পর্বটা শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা একটা শহরের সিন দেখতে পাই, যেখানে অনেকগুলো ড্রোনের সাহায্যে পুরো শহরকে নজরের মধ্যে রাখা হয়, যাতে কোনো জায়গার মধ্যে যদি কোনো প্রবলেম তৈরি হয়ে যায়, তাহলে ওই জায়গার মধ্যে থাকা লোকজনদের যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যাতে সেফ জোনের মধ্যে নিয়ে আসা যায়। তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে অনেক বড় একটা মনস্টার সমুদ্র থেকে শহরের মধ্যে থাকা একটা জলাশয়ের মাধ্যমে শহরের মধ্যে চলে আসে, আর আশেপাশে থাকা সকল কিছুকে ধ্বংস করতে থাকে। আর এরই সাথে পুরো শহরের মধ্যে ইমার্জেন্সি কাইজু অ্যালার্ম বাজানো হয়। কাইজু সাধারণত ওই দুনিয়াতে থাকা মনস্টারদেরকে রিপ্রেজেন্ট করে থাকে। ওই কাইজুটা আস্তে আস্তে পুরো শহরের মধ্যে আক্রমণ করা শুরু করে দেয়। সাধারণ মানুষেরা ওই কাইজুকে দেখতে পেয়ে তাদের জীবন বাঁচাতে চারপাশে পালানো শুরু করে, আর অন্যদিকে কাইজুটি মেইন টাউনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু তখনই দেখানো হয় ওই কাইজুটির কাছে সেখানে ডিফেন্স ফোর্সের মধ্যে থেকে অনেকগুলো সাধারণ হেলিকপ্টার চলে আসে, আর সেখানে আসতেই তারা ওই কাইজুর উপর কন্টিনিউয়াসলি ফায়ার করতে থাকে। সাধারণ মানুষরা যারা এই সিনটা দেখছিল তারা অনেক বেশি রিল্যাক্স ফিল করছিল, কারণ সেখানে ওই মনস্টারটিকে আটকানোর জন্যে 3rd ডিভিশনও চলে আসে। তখনই দেখানো হয় একটা সাধারণ হেলিকপ্টারের গেট খোলে, আর ওইখান থেকে একটা মেয়ে বেরিয়ে আসে, আর সে একটা বিল্ডিংয়ের টেরেসের উপর লাফ দেয়। এরই সাথে সেখানে অনেকগুলো সোলজার আসে, আর তারা আসতেই ওই কাইজেটের উপরে কন্টিনিউয়াসলি ফায়ার করতে থাকে। আর তখনই ওই মেয়েটি তার একটা স্পেশাল ওয়েপনকে বের করে, আর সেটার মাধ্যমে ওই কাইজেটের উপরে আক্রমণ করে। আর কিছু মোমেন্টেই ওই কাইজুটার বডির মধ্যে অনেক বড় একটা হোল তৈরি হয়ে যায়, সাথেই ওই কাইজুটার বডির মধ্যে অনেক শক্তিশালী একটা ব্লাস্ট হয়। আর এরই সাথে ওই কাইজুটা এখানেই ফিনিশ হয়ে যায়। আর তারপর আমাদের ওই মেয়েটিকে দেখানো হয়, যে সেখানে দাঁড়িয়ে ওই মনস্টারটির মৃতদেহের দিকে তাকিয়ে থাকে। তারপর সিন শিফট হয়, আর আমাদের কিছুক্ষণ পরে সিন দেখানো হয়, যেখানে একটা ছেলে তার দূরবীনের মাধ্যমে ওই মরে যাওয়া কাইজুটির পুরো বডিকে দেখতে থাকে। আর সে বলে যে এটা তো অনেক বেশি বড়, মনে হচ্ছে আমাদের এখন কিছুদিন ধরে ওভার টাইমও কাজ করতে হবে। আর আমাদের সামনে এখন যে ছেলেকে দেখানো হয় তার নাম হচ্ছে কাফকা হিবিনো। আর সে তার গ্রুপকে নিয়ে ওই মনস্টারটির মৃতদেহের দিকে যায়। তাদের টাস্ক হচ্ছে ওই পুরো কাইজুটির বডিটিকে এই শহরের মধ্যে থেকে ক্লিন করা, আর সেটাকে সঠিক জায়গার মধ্যে ফাটিয়ে দেওয়া। তারপর আমরা দেখতে পাই যে ওই ডিফেন্স ফোর্সের লোকদের জন্য পাবলিক একেবারে রাস্তার মধ্যে বের হয়ে আসে। 3rd ডিভিশনের জন্যই তারা এটা করে থাকে, আর জনগণ তাদেরকে অনেক বেশি চেয়ার আপ করতে থাকে। এমনকি তাদের জন্য সেখানে মিডিয়ার লোকেরাও চলে আসে। কিন্তু অন্যদিকে যে কাফকা ছিল সে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ছিল, কারণ কেউই তার রেসপেক্ট করে না, তার সাথে কথাও বলে না। অর্থাৎ তারা যে কাজ করে তাদের কাজের জন্য তারা কোনো রেসপেক্টই পায় না। কিন্তু তারপরও তারা সেখান থেকে চলে যায় তাদের কাজ করতে। কাফকা বলে যে কিভাবে কিভাবে লোকেরা আমাদের সাথে এরকম করতে পারে, আমাদের কাজটাও তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু কেউই আমাদের কাজের জন্যে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে না। তারপর সে তার অন্য সব সাথীদের সাথে ওই মনস্টারটির বডিকে ছোট ছোট টুকরো করে ফেলে। সে সবাইকে তাদের কাজের জন্য গাইডও করতে থাকে। তখনই তারা ওই মনস্টারটির একটা অংশকে উঠানোর চেষ্টা করে, যেটা উঠাতে গেলে সেটা সেখানে ব্লাস্ট করে ফেলে। আর একটা কাইজুয়ের রক্ত অ্যাসিডের চেয়ে কম কিছু ছিল না, ফলে ওই কাইজুটার রক্ত সেখানে থাকা একজনের হাঁটুর মধ্যে লেগে যায় বলে তার হাঁটুটি জ্বলা শুরু করে দেয়। অর্থাৎ রক্তগুলো অ্যাসিডের মতো কাজ করা শুরু করে দেয়। কাফকা ওই লোকটার হাঁটুটিকে তাড়াতাড়ি ফার্স্ট এড করে ফেলে, আর তারপর তাকে হাসপাতালের দিকে পাঠিয়ে দেয়। এরপর সে আবারও তার কাজের মধ্যে লেগে যায় এবং চারদিকে তাকাতে থাকে আর বলে এটা তো ক্লিয়ার করতে অনেক বেশি সময় লাগতে যাচ্ছে। তখনই কাফকার কাছে একজন সিনিয়র আসে। সে তাকে বলে, কাফকা, তোমার অন্য একটা জায়গার চার্জ নিতে হবে, কারণ সেখানে লোক অনেক কম, আর সেই জায়গাটি হয় ইন্টেস্টাইন। এটা শুনতে কাফকা অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ আপনারা তো নিশ্চয়ই জানেন যে ইন্টেস্টাইনের মধ্যে
তাকিয়েই থাকে। কাফকা সেই জায়গাটিতে যায় আর সে একদমই কান্নার অবস্থাতে চলে যায়, কারণ সেখানের মধ্যে যে ইন্টেস্টাইন ছিল সেখান থেকে অনেক খারাপ দুর্গন্ধ বের হচ্ছিল। কিন্তু এখন কাফকা বেচারা কি আর করবে, সে তার কাজের মধ্যে লেগে যায়। আর যখনই সে ইন্টেস্টাইনটা কাটে, ওই ইন্টেস্টাইনের মধ্যে যে মূত্র থাকে সেগুলো একদমই তার মুখের মধ্যে গিয়ে লাগে। যাই হোক, এরপর সিন শিফট হয় আর আমাদেরকে রাতের সিন দেখানো হয়। কাফকাকে দেখানো হয় সে তার ঘরের মধ্যে শুয়ে থাকে, কিন্তু এখনো তার নাকের মধ্যে থেকে ওই মনস্টারটির ইন্টেস্টাইনের স্মেল গায়েব হয় না। তাকে সেই গন্ধটা অনেক বেশি ইরিটেট করতে থাকে। কিন্তু অন্যদিকে টিভির মধ্যে ডিফেন্স ফোর্সের 3rd ডিভিশনের বিষয়ে চর্চা চলতে থাকে। স্পেশালি তাদের ডিভিশনের যে লিডার থাকে তার সম্পর্কে চর্চা চলতে থাকে। 3rd ডিভিশনের লিডারের নাম মিনা হাসিরো হয়ে থাকে, যে বেশি হলে একজন 27 বছরের মেয়ে হয়ে থাকে। আর সে তার লিডারশিপের মাধ্যমে অনেকগুলো কাইজু মনস্টারকে মেরে থাকে। কাফকা ওই মেয়েটিকে দেখতেই হঠাৎ করে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেখানে সে একটা মেয়ের সাথে দাঁড়িয়েছিল আর তারা প্রমিস করেছিল যে তারা একসাথে মিলে কাইজুদের ফিনিশ করবে। কিন্তু তখনই সিন প্রেজেন্টের মধ্যে আসে আর কাফকা হঠাৎ করে টিভিকে বন্ধ করে দেয় আর মনে মনে নিজেকেই প্রশ্ন করে যে সে এই সাইটের মধ্যে এসেছেই বা কেন। আর তখনই তার মাথায় একদমই ফাটার মতো অবস্থায় হয়ে যায় আর সে বলে, না না না, এইসব কি নিয়ে আমি কেন ভাবছি, এই জবটা আমার কাছে আছে, এই জন্যই আমি ভালো ঘরের মধ্যে থাকতে পারছি, এই জন্যই আমি যেটা চাই সেটাই খেতে পারছি। আমার তো আমার এই জবটার জন্যে থ্যাঙ্কফুল হওয়া উচিত। আর তারপর সে এগুলো ভাবতে ভাবতেই সেখানেই ঘুমিয়ে যায়। এরপর আমাদের পরের দিনে সকালের সিন দেখানো হয়, যেখানে কাফকা আবারও তার ওয়ার্ক প্লেসের জন্য যেতে থাকে। কিন্তু যখনই সে তার ওয়ার্ক প্লেসের কাছে পৌঁছায়, তার যে কলিগ থাকে সে বলে যে, কাফকা এখানে তাড়াতাড়ি আসো, আমি তোমায় ইন্ট্রোডিউস করছি একজন নতুন মেম্বারের সাথে, তার নাম হলো ইচিকাওয়া। সে এখানে একজন পার্ট টাইমার হিসেবে কাজ করবে আর সে অনেক বেশি ডিটারমাইন্ড ডিফেন্স ফোর্সের মধ্যে জয়েন করার জন্যে। তখনই কাফকায়ের ওই কলিগ একদমই হঠাৎ করে কাফকায়ের কাছাকাছি চলে আসে আর সে বলে যে, ইচিকাওয়া তোমার জানা নেই হয়তো, কিন্তু কাফকাও অনেক বেশি ইন্টারেস্টেড ছিল ডিফেন্স ফোর্সের মধ্যে জয়েন করার জন্যে, কিন্তু সে তার সেই স্বপ্নকে বাদ দিয়ে দিয়েছে আর আমাদের কোম্পানির মধ্যে জয়েন করেছে। কাফকাকে দেখানো হয় সে মনে মনে বলে, এই ডিসিশনটা আমার লাইফের সবচেয়ে বেশি খারাপ ডিসিশন ছিল। কিন্তু তখন ইচিকাওয়াকে দেখানো হয় সে বলে যে, কিন্তু কেন, কেন আপনি আপনার ডিসিশনকে বদলে দিয়েছেন, কেন আপনি হার মেনে নিয়েছেন। তার এই কথাটা শুনতেই কাফকা হঠাৎ সিরিয়াস হয়ে যায় আর তারপর হাসতে হাসতে বলে যে, দেখো তুমি যখন বড় হবে তখন তুমি বুঝতে পারবে আমি এতটাও ভালো ছিলাম না। ডিফেন্স ফোর্সের জন্য যে স্কিল থাকে সেই স্কিলগুলোর জন্য আমি একদমই পারফেক্ট ছিলাম না, আর এমনিও এই জবটা এতটাও খারাপ না। কিন্তু তখন ইচিকাওয়াকে দেখানো হয় সে বলে, না একদমই না, আমি এরকম হব না, আমি আমার স্বপ্নের উপরে কখনোই গিভ আপ করবো না। আর এটা বলেই সে সেখান থেকে তার কাপড়কে চেঞ্জ করার জন্য চলে যায়। এরপর সিন শিফট হয় আর তারা সবাই আবারও তাদের ওয়ার্ক প্লেসের মধ্যে কাজ করা শুরু করে দেয়। আর আজকের ইন্টেস্টাইনকে ক্লিন করার দায়িত্ব যার উপর ছিল তারা হলো ইচিকাওয়া আর আবারও কাফকায়ের উপরে। কাফকায়ের তো প্রায় কান্নায় বের হতে শুরু করে, কিন্তু ওই সিনিয়রকে দেখানো হয় সে বলে, কাফকা যদিও অনেক কান্না করে কিন্তু সে কাজ অনেক ভালোভাবে করে। যদি সে সত্যি একজন ডিফেন্স ফোর্সের অফিসার হয়ে যেত তাহলে সে আমাদের কান্ট্রিকে অনেক ভালোভাবে সার্ভ করতে পারত। ইচিকাওয়াকে দেখানো হয় এইসব কথাগুলো সে শুনে ফেলে আর তারপর সিন শিফট হয় আর তাদের সবাইকে দেখানো হয় তারা কন্টিনিউসলি তাদের কাজ করতে থাকে। এরপর আমাদের লাঞ্চের সময়টাকে দেখানো হয়, যেখানে কাফকা আর ইচিকাওয়া তাদের দুজনেরই অবস্থা অনেক বেশি খারাপ থাকে আর তারা দুজনেই কিছুই খেতে পারছিল না। তাদের টিফিনের ব্যাপারে তারা ভাবতেই পারছিল না। আর তখনই কাফকাকে দেখানো হয় সে ইচিকাওয়াকে একটা মাল্টি ভিটামিন দেয় আর বলে যে, এটাকে তাড়াতাড়ি তোমার নাককে বন্ধ করে খেয়ে ফেলো। ইচিকাওয়া এর জন্য একদমই তৈরি হয় না, কিন্তু কাফকাও তাকে এত সহজে ছেড়ে দেওয়ার মতো ছিল না। তারপর তারা আবারও তাদের কাজের মধ্যে লেগে যায় এবং আস্তে আস্তে করে তারা ওই মনস্টারটির পুরো ইন্টেস্টাইনকে ক্লিয়ার করে ফেলে। এরপর দেখানো হয় কাফকায়ের যে কলিগ থাকে তারা সবাই তাদের কাজকে কমপ্লিট করে আস্তে আস্তে সেখান থেকে চলে যেতে থাকে আর কাফকা একলাই সেখানে থাকা সব কিছুকে এক্সামিন করতে থাকে। তখনই তার পিছন থেকে ইচিকাওয়া আসে আর সে এসে কাফকাকে ধন্যবাদ জানায় আজকে তার প্রথম দিনটাতে তাকে এত বেশি সাপোর্ট করার জন্যে। ইচিকাওয়ার এই কথা শুনতেই কাফকাও অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু যাওয়ার সময় ইচিকাওয়া বলে, বাই দ্য ওয়ে ডিফেন্স ফোর্সের মধ্যে রিক্রুট করার জন্য যে এজ লিমিট থাকে সেটাকে বাড়িয়ে 33 বছর করে দেওয়া হয়েছে। যখন আপনি বলেছিলেন যে আপনি আপনার স্বপ্নকে গিভ আপ করে দিয়েছেন তখন আপনার মুখের মধ্যে একটা স্যাডনেসের ছাপ ফুটে উঠেছিল। এই জন্য আমি ভেবেছি কেননা আমি আপনাকে এটার ইনফরমেশনকে জানিয়ে দেই। আর এটা বলেই সে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই কাফকা ইচিকাওয়াকে বলে, ইচিকাওয়া থ্যাংক ইউ সো মাচ, আমি যতটুকু ভেবেছিলাম
তুমি ততটুকুও খারাপ না। তার এই কথা শুনে ইচিকাবা বলে, এরকম একটু আমি নই। সে আরও কিছু বলবে তার আগেই দেখানো হয় তার পিছনে একটা কাইজু চলে আসে আর আক্রমণ করে তাকে খেয়েই ফেলবে। তখনই সেখানে কাফকা চলে আসে আর সে ইচিকাবাকে বাঁচিয়ে নেয়। কাফকাকে দেখানো হয়, সে ইচিকাবাকে বলে, ইচিকাবা তুমি এখান থেকে পালিয়ে যাও, তুমি এখান থেকে পালাও, আমি ততক্ষণে তাকে দেখে নিব, তুমি গিয়ে ডিফেন্স ফোর্সকে ইনফর্ম করো। এটা শুনে ইচিকাবা প্রথমে তো হেসিটেট করে, কিন্তু পরে সে সেখান থেকে চলে যায়। এখন সেই এরিয়ার মধ্যে শুধু কাইজু আর কাফকা থাকে। ওই কাইজুটি কাফকায়ের পিছনে দৌড়ানো শুরু করে। কাফকায়ের কাছে কোনো অপশন থাকে না, সে কোনোভাবেই তার মোকাবিলা করতে পারে না। এই জন্য সেও পালানো শুরু করে দেয়। সে দৌড়তে থাকে তার জীবনকে বাঁচিয়ে রেখে। আর সে দৌড়ে দৌড়ে একটা বিল্ডিংয়ের গেটকে দেখতে পায়। সে বুঝে যায় যে সে যদি কোনোভাবে ওই বিল্ডিংটার গেটের ওপাশে চলে যায় তাহলে তাকে ওই কাজটা কিছুই করতে পারবে না। আর সে দ্রুততার সাথে ওই বিল্ডিংটির দিকে দৌড়তে থাকে এবং ওই বিল্ডিংটার গেটের মধ্যে প্রবেশ করে। ওই কাইজুটি তার হাতকে ওই গেটের মধ্যে প্রবেশ করায়, কিন্তু সে কাফকাকে ধরতে পারে না। কাফকাকে দেখানো হয় সে সেখানেই থামে না, সে সামনের দিকে দৌড়তে থাকে। সে দৌড়তে থাকে এবং ওই বিল্ডিংয়ের যে কাঁচের দরজা থাকে সেই দরজাটিকে ভেঙে ওই বিল্ডিংয়ের অপর পাশে পৌঁছে যায়। সিন শিফট হয় আর আমাদের কাফকায়ের ছোটবেলার সময়ের সিন দেখানো হয়, যেখানে সে একটা মেয়ের কাছে যায় আর বলে যে এই কাইজুরা সব কিছুই ডিস্ট্রয় করে দিয়েছে, তোমাদের ঘর, আমাদের স্কুল, লিটারেলি এখন সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছে। ওই মেয়েটিকে দেখানো হয় সে আর কেউ নয়, সে আসলে ওই 3rd ডিভিশনের ডিফেন্স ফোর্সের লিডার হয়ে থাকে। তাদের পুরো টাউনকে কাইজুরা ডিস্ট্রয় করে দেয়। তাদের জীবনে সব কিছু এভাবে তছনছ হয়ে যাওয়ায় তারা দুজনেই ডিসাইড করে যে তারা দুজনে যখন বড় হবে তারা ডিফেন্স ফোর্সের অফিসার হবে। আর এর সাথে কাফকা একটা বেটও রাখে, যেটা হলো তাদের দুজনের মধ্যে কে সবচেয়ে বেশি কুলেস্ট অফিসার হতে পারে। আর তখনই সিন আবারও প্রেজেন্টের মধ্যে আসে আর আমরা দেখতে পাই যে ওই কাইজুরা তার সামনে থাকা পুরো বিল্ডিংটাকে টুকরো টুকরো করে ফেলে এবং কাফকায়ের পিছু নিতে থাকে। আর এইবার কাফকায়ের বাঁচার কোনো চান্সই থাকে না। কাফকা একটা ফিলারকে নেয় আর ভাবে যে এই ফিলারটি নিয়ে কাইজুটার পায়ের মধ্যে আঘাত করা উচিত হবে, কিন্তু সে কিছু করবে তার আগেই ওই কাইজুটা কাফকায়ের উপরে একটা ভয়ানক আক্রমণ করে দেয়। আর কাফকাকে দেখানো হয় সে অনেক দূর গিয়ে পড়ে আর তার পাটা ধরতে গেলে ডিস্ট্রয় হয়ে যায়। আর সাথেই দেখানো হয় সে তার জায়গাটি থেকে নড়াচড়াও করতে পারে না। পরের মোমেন্টেই দেখানো হয় ওই কাইজুটি তার বড় মুখটা খোলে আর সে কাফকাকে খেতেই যাবে, তখনই সেখানে ইচিকাবা চলে আসে আর সে এসেই ওই কাইজুটের মুখের মধ্যে একটা শক্তিশালী আক্রমণ করে দেয়। কাফকা ইচিকাবাকে দেখে অনেক বেশি শক হয়ে যায় আর সে তাকে বলে, তুমি তুমি এখানে কি করছো ইডিয়ট? আমি তোমাকে কোনো অন্য একটা কাজের জন্য পাঠিয়েছিলাম। কিন্তু তখন ইচিকাবা বলে যে সে নাকি অলরেডি ডিফেন্স ফোর্সকে এর সম্পর্কে বলে দিয়েছে। আর সাথেই সে বলে যদি আজকে সে এখানে কাফকাকে একলা ফেলে চলে যেত তাহলে সে পুরো জীবন রিগ্রেট করতে থাকতো এবং একজন প্রাউড ডিফেন্স অফিসার হতে পারতো না। আর এটা বলে সে কাফকাকে প্রটেক্ট করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু অন্যদিকে কাফকাকে দেখানো হয় তার ওই দিনগুলি মনে পড়তে থাকে যখন সে ডিফেন্স ফোর্সের এক্সামিনেশনের মধ্যে রিজেক্ট হয়ে গিয়েছিল। আর সে নিজেকে জিজ্ঞাসা করতে থাকে যে আমি কি এত বেশি ইউজলেস, আমি কি সত্যি কিছুই করতে পারবো না। আর তারপর সে নিজেও লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। অন্যদিকে ওই কাইজুটিকে দেখানো হয় সে তাদের দুজনের উপরে আক্রমণ করার জন্য এগিয়ে আসতে থাকে, কিন্তু তখনই সেখানে একটা টাইগার চলে আসে যে এসেই ওই কাইজুটির হাতের মধ্যে আক্রমণ করে দেয়। আর তখনই কন্টিনিউয়াসলি ওই কাইজুটির উপরে আক্রমণ হতে থাকে আর ফলক ফেলার স্পিডের সাথেই ওই কাইজুটিকে ডিফেন্স ফোর্সের লোকেরা ফিনিশ করে ফেলে। আর এইবারও এই অপারেশনকে যে লিড করে থাকে সে আর অন্য কেউ নয়, কাফকায়ের ছোটবেলার সেই বন্ধু মিনা হিসেবেও হয়ে থাকে। মিনাকে দেখে কাফকা অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়, কিন্তু কাফকায়ের অবস্থা অনেক বেশি খারাপ থাকে। এই জন্য মিনাকে দেখানো হয় সে বলে তাড়াতাড়ি তাদের দুজনকে হাসপাতালের মধ্যে অ্যাডমিট করার ব্যবস্থা করে দাও। তারপরে সিন শিফট হয় আর আমাদের হাসপাতালের সিন দেখানো হয় যেখানে কাফকা আবারও তার নর্মাল কন্ডিশনের মধ্যে চলে আসে। আর সে মনে মনে ভাবতে থাকে যে যার জন্য আমার অবস্থা এত বেশি খারাপ হয়ে যায় তাকে এই ডিফেন্স ফোর্স কিছু মোমেন্টের মধ্যে ফিনিশ করে ফেলে। এটা ভেবেই সে অনেক বেশি অবাক থাকে। আর সাথেই সে বলে মিনা সত্যি অনেক বেশি অসম, সে ওই জায়গার মধ্যে পৌঁছে গেছে যেখানে আমি নিজে পৌঁছাতে পারিনি। আর তখনই কাফকায়ের পাশে থাকা বেডের সিন দেখানো হয় যেখানে ইচিকাবা থাকে। সে বলে যে সিনিয়র। এটা শুনে কাফকা হঠাৎ অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই ইচিকাবাকে দেখানো হয় সে কাফকাকে বলে সিনিয়র
থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার জীবনকে বাঁচিয়েছেন। যদি ওই সময়টার মধ্যে আপনি আমার জীবনকে না বাঁচাতেন আর আমায় সেখান থেকে পালাতে না বলতেন, তাহলে হয়তো আজকে আমি এখানে জীবিত থাকতাম না। আপনি সত্যিই অনেক বেশি কুল। আপনার তো ডিফেন্স ফোর্সের একজন অফিসার হওয়া উচিত। ইচিকা ভাইয়ের এই কথাগুলো শুনতেই কাফকাও অনেক বেশি অবাক হয়ে যায় আর ছোটবেলায় করা তার বেডটাকে মনে করতে থাকে। আর তখনই সে বলে যে, ইচিকা বা, তুমি চিন্তা করো না, আমি আবারও চেষ্টা করব ডিফেন্স ফোর্সের মধ্যে জয়েন হওয়ার জন্যে। কিন্তু তখনই কাফকা নোটিস করে যে তার সামনে হঠাৎ করে একটা আজব দেখতে কাইজু চলে আসে। কাফকায়ের তো তার সামনে থাকা কাইজুটাকে দেখে একদমই বিশ্বাস হয় না। তখনই ওই কাইজুটাকে দেখানো হয়, সেটা কথা বলা শুরু করে। সে বলে, আমি ফাইনালি তোমাকে পেয়ে গেছি। আর তখনই দেখানো হয় কাফকা এই সিচুয়েশনের মধ্যে পড়ে একটা চিৎকার মারে। ওই কাইজুটাকে দেখানো হয় সে হঠাৎ করেই যখনই তার মুখটা খুলে তার মুখের মধ্যে দিয়ে তার শরীরের মধ্যে চলে যায়, অর্থাৎ হঠাৎ করেই ওই মনস্টারটি কাফকায়ের বডির মধ্যে প্রবেশ করে, যার ফলে কাফকায়ের বডির মধ্যে আলাদা আলাদা রিয়েকশন হতে শুরু করে। ইচিকাবাকে দেখানো হয় কাফকায়ের চিৎকার শুনে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে দ্রুত তার বেডের মধ্যে থেকে উঠে কাফকায়ের বেডের দিকে তাকায়, কাফকাকে চেক করার জন্য এগিয়ে যায়। কিন্তু যখনই সে কাফকায়ের দিকে তাকায় সে পুরো শক হয়ে যায়, কারণ সে তার সামনে দেখে যে কাফকা নিজে একটা কাইজুর মধ্যে বদলে গিয়েছে। কাফকা যখনই তার মুখটা ওইখানে থাকা আয়নার মধ্যে দেখে সে নিজেও অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু সাথেই গেটের পাশে থাকা একটা বৃদ্ধ পেশেন্টকে দেখানো হয়, সে কাফকাকে দেখে ফেলে। আর গেস করুন কি হতে পারে, সে ডাইরেক্টলি ডিফেন্স ফোর্সের মধ্যে কল করে দেয়। এটা দেখে ইচিকাবা বলে যে, কাফকা ফালাও, তুমি এখান থেকে ফালাও। এরই সাথে কাইজু নাম্বার 8 এর প্রথম পর্বটা এখানেই শেষ হয়। কিন্তু পর্বের শেষে একটা পোস্ট ক্রেডিট সিন থাকে, যেখানের মধ্যে আমরা মিনাকে দেখতে পাই যে শাওয়ার নিচ্ছিল আর তার ছোটবেলার কথাকে সে মনে করছিল, যেখানে কাফকা আর মিনা ছোটবেলার প্ল্যান বানাচ্ছিল যে কিভাবে তারা কাইজুকে ধরতে পারে। আর কাফকা মিনাকে প্রমিস করেছিল যে সে সবসময় তার সাথেই থাকবে। কিন্তু তখনই সিন প্রেজেন্টে আসে আর মিনা বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমার সাথে থাকবে, মিথ্যাবাদী কোথাকার। তখনই মিনার মোবাইলের মধ্যে একটা কল আসে আর সেটাই একটা কমপ্লেনের বিষয়ে বলা হয় যে একটা হাসপাতালের মধ্যে নাকি কাইজুকে নোটিস করা হয়েছে। এটা শুনতে মিনা বলে যে আমি দ্রুত আমার ফোর্সকে সেখানে পাঠাচ্ছি। আর এরই সাথে পোস্ট ক্রেডিট সিনটা ফিনিশ হওয়ার সাথেই প্রথম পর্বটা এখানেই শেষ হয়। তাহলে চলুন কাইজু নাম্বার 8 এর দ্বিতীয় পর্বটা শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা আবারও হাসপাতালের সিন দেখতে পাই। সেখানে কিছু সময় আগের সিন দেখানো হয়, অর্থাৎ ওই সময়ের সিন দেখানো হয় যখন কাফকা একদমই নর্মাল কন্ডিশনের মধ্যে ছিল। কাফকাকে দেখানো হয় সে রিয়েলাইজ করে যে সে হয়তো অনেক বড় ভুল করে ফেলেছে এত তাড়াতাড়ি তার স্বপ্নকে গিভ আপ করে। তাকে তার ডিফেন্স অফিসার হওয়ার স্বপ্নটাকে এত সহজে ছেড়ে দেওয়া উচিত হয়নি। আর তখনই সেখানে একটা কাইজু আসে, যেটা কাফকায়ের মুখের মধ্যে চলে যায় আর আমরা দেখতে পাই যে কাফকা নিজে একটা কাইজুয়ের মধ্যে ট্রান্সফর্ম হয়ে গিয়েছে। তারপর আমাদের কাফকায়ের ছোটবেলার সিন দেখানো হয়। কাফকাকে দেখানো হয় সে মিনাকে বলেছিল যে সে নাকি সবসময় মিনার সাথে থাকবে আর তাকে প্রোটেক্ট করবে। এটা শুনে মিনা কাফকায়ের অনেক বেশি মজা উড়াতে থাকে আর সে বলে, এমন মনে হচ্ছে যে তুমি এখন একটু বেশি মাঙ্গা পড়ছ। মিনা অনেক জোরে জোরে হাসতে থাকে, যার ফলে কাফকা অনেক বেশি লজ্জা পেতে থাকে। আর সে বলে যে কাউকে এটা বলবে না, বিশেষ করে তোমার মাকে তো এটা বলবেই না, না হলে এটা পুরো মহলার মধ্যে ছড়িয়ে যাবে। মিনাকে দেখানো হয় সে কাফকাকে ধন্যবাদ জানায় আর সাথে সে বলে, এমনিও যতক্ষণ আমরা একে অপরের সাথে থাকবো ততক্ষণ আমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজনই নেই। এরপর আমাদেরকে প্রেজেন্টে মিনাকে দেখানো হয় সে হাসপাতালের মধ্যে পৌঁছে যায় তার টিমের সাথে। আর সে বলে যে এখানে কাইজু দেখা গিয়েছে, যেটাকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ফিনিশ করে ফেলতে হবে। পুরো শহরের মধ্যে কাইজু অ্যালার্ট চালু হয়ে যায়, যার ফলে লোকজনদের তাদের ঘরের মধ্যে থাকার জন্য বলা হয়ে থাকে আর সেফ স্পটের মধ্যে যাওয়ার জন্য বলা হয়ে থাকে। আর অন্যদিকে আমাদের ওই বৃদ্ধ লোকটিকে দেখানো হয় যে কমপ্লেন করেছিল, সে কাফকাকে এই অবস্থার মধ্যে দেখে পুরো শক হয়ে যায়। এখানে কিছুটা ফানি সিন আমরা দেখতে পাই আর সাথে সাথে আমরা আরও দেখতে পাই যে কাফকা একজন কাইজু হয়ে যাওয়ার পরে সে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই যে কাফকা দেয়ালের মধ্যে টাচ করার সাথেই হাসপাতালের মধ্যে থাকা ওই দেয়ালটা পুরো ধ্বংস হয়ে যায়। এরপর ইচিকাবা আর কাফকা দুজনেই হাসপাতালের মধ্যে থেকে পালিয়ে যায়, অর্থাৎ সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। মিনা এই আপডেটটা পেয়ে যায় যে কাইজু ওই হাসপাতালের মধ্যে থেকে পালাতে সক্ষম হয়ে গিয়েছে আর এখন সেটা কোনো নতুন জায়গার মধ্যে যাচ্ছে। অন্যদিকে ইচিকাবা মনে মনে ভাবে যে কাফকা একজন কাইজু, এটা কিভাবে হতে পারে, কখন থেকে সে একজন কাইজু হয়ে গিয়েছে, সে কি সত্যিই কোনো কাইজু?
নাকি না, আমায় এটাকে কনফার্ম করে দেখতে হবে। তখনই আমরা দেখতে পাই যে কাফকা আলাদা আলাদা ফর্মের মধ্যে বদলে যায়, অর্থাৎ সে আগের থাকা ফর্মের মধ্যে থেকে অনেক বেশি বদলে গিয়েছে। ইচিকাবা তাকে জিজ্ঞাসা করে যে এটা কি আপনার কোনো নতুন পাওয়ার। কিছুক্ষণ পরে সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যে কাফকা তার এই কাইজু ফর্মের মধ্যে একটা জীবন্ত কাককে খেয়ে ফেলে। ইচিকাবা এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, আর সে ভাবে যে চলছেটা কি এখানে। কিছুক্ষণ পরে কাফকা তার নর্মাল কাইজু ফর্মের মধ্যে চলে আসে, আর দুজনেই সেখান থেকে পালাতে থাকে। কিন্তু কাফকা ওয়াশরুমের মধ্যে যেতে চায়। ইচিকাবা তাকে বলে কিছুক্ষণ অপেক্ষা করার জন্যে, কিন্তু কাফকাকে দেখানো হয় সে বলে আমি নিজেই কিছু বুঝতে পারছি না যে আমি এই সিচুয়েশনের মধ্যে কোথায় যাব, আমি কিভাবে ওয়াশরুম করব, কিছুই আমি বুঝতে পারছি না। কিন্তু এখন আমি নিজেকে আটকাতেও পারছি না। তখনই আমরা এমন কিছু দেখতে পাই যেটা থেকে আমার মাথা পুরো বিগড়ে যায়। আমরা দেখতে পাই যে কাফকের নিপলের মধ্যে থেকে তার পানি বের হচ্ছে, অর্থাৎ প্রস্রাব বের হয়ে যাচ্ছে। আরে ভাই, এখানে হচ্ছেটা কি? কাফকা এটা দেখে তার আশা ভরসা পুরো সবকিছুই ফিনিশ হয়ে যায়। আর সে বলে যে এখন আমায় আর কেউ পছন্দ করবে না, কাউকে সে আর বিয়ে করতে পারবে না। কি চলছে আমার বডির সাথে, আমার তো এখানেই মরে যাওয়া উচিত হবে। কাফকাকে দেখানো হয় সে এখন একটা বিষয়কে রিয়েলাইজ করে ফেলে, যেটা হলো যেহেতু সে একজন কাইজু হয়ে গিয়েছে, সে তার জীবনে কখনো ডিফেন্স ফোর্সের অফিসার হতে পারবে না। তারপর সে কিছুটা সিরিয়াস হয়ে যায় আর ভাবে যেই মাত্রই সে ডিসাইড করেছিল যে সে তার ড্রিমকে গিভ আপ করবে না, সেই মাত্রই তার সাথে এরকম একটা সিন হয়ে গিয়েছে। কিন্তু এখন সে একজন কাইজু হয়ে গিয়েছে, ফলে সে এখন কি করবে তার এই বডির সাথে সে কিছুই বুঝতে পারছে না। ইচিকাবাকে দেখানো হয় সে কাফকাকে একটা নো এন্ট্রি জোনের মধ্যে চলে যেতে বলে, কারণ সে সেখানে সেফ থাকবে। কিন্তু তখনই কাফকাকে দেখানো হয় সে কিছু একটা সেন্স করে ফেলে। তার এমন মনে হয় যে মাটির মধ্যে থেকে কিছু একটা বেরিয়ে আসছে, আর সে একটা অনেক বড় কাইজুকে সেন্স করে ফেলে। এই কাইজুটার যে রিডিং থাকে সেটার ডিটেলসকে মিনার কাছেও পাঠানো হয়, যেটা সম্পর্কে মিনা জানতে পেরে যায়। আর যার ফলে সে তার টিমকে দুই ভাগে ভাগ করে, একটাকে কাফকায়ের দিকে পাঠানো হয় আর অন্য টিমটাকে ওই বড় মনস্টারটির দিকে পাঠানো হয়। এরপর আমরা দেখতে পাই একটা ছোট বাচ্চা মেয়েকে, যার মা ফার্নিচারের মধ্যে চাপা পড়ে গিয়েছে। ওই বড় মনস্টারটি মাটির মধ্যে থেকে বেরিয়ে আসে, যার ফলেই এই সিনটা ক্রিয়েট হয়ে যায়। আমরা দেখতে পাই যে ওই বড় মনস্টারটি অনেক ভয়ানক দেখতে হয়ে থাকে, আর সে সেখানে ওই ছোট মেয়েটিকে খাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে। যেহেতু ওই বাচ্চা মেয়েটি তার মাকে একলা ছেড়ে যেতে পারে না, তাই সে ওই জায়গাটির মধ্যেই থাকে। ওই বাচ্চা মেয়েটিকে ওই কাইজুটি খেয়েই ফেলবে, তখনই ওইখানে কাফকা চলে আসে, আর সে ওই মনস্টারটির শরীরে অনেক জোরে একটা পাঞ্চ মারে, যার ফলে ওই কাইজু মনস্টারটি অনেক দূরে গিয়ে পড়ে। কাফকায়ের অনুভব হয় যে সে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। সে সেখানে ওই বাচ্চা মেয়েটির কাছে যায়, কিন্তু ওই বাচ্চা মেয়েটি তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। ইচিকাবাকে দেখানো হয় সে সেখানে পৌঁছে যায়। কাফকাকে দেখানো হয় সে ওই মহিলাটির উপরে পড়া ফার্নিচারটিকে উঠিয়ে দেয়। ইচিকাবাকে দেখানো হয় সে ওই মেয়েটিকে বলে তুমি চিন্তা করো না, তোমার মায়ের কিছুই হয়নি, সে একদমই ঠিক আছে, সে এখনই ঠিক হয়ে যাবে। তখনই দেখানো হয় ওই কাইজু মনস্টারটি আবারও সেখানে চলে আসে। কাফকা বলে ইচিকাবা তুমি তাদেরকে এখান থেকে নিয়ে যাও, আমি এটাকে একটা পাঁচ মেরে দেখতে চাই আমার পাওয়ার কতটা, আমি আমার ফুল পাওয়ারকে টেস্ট করে দেখতে চাই। আর তখনই আমরা দেখতে পাই কাফকা ওই মনস্টারটিকে অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ মারে। তার পাঞ্চে এত পাওয়ার থাকে যে ওই বড় মনস্টারটি টুকরো টুকরো হয়ে যায়, আর তার রক্ত চারপাশে ছড়িয়ে পড়তে থাকে। অনেক ভয়ানক সিন এটা হয়ে থাকে। আর আমরা দেখতে পাই যে কাফকা এখন কত বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। ওই বাচ্চা মেয়েটি এখনও কাফকাকে ভয় পেতে থাকে, কিন্তু খুব শীঘ্রই সেখানে ডিফেন্স ফোর্স পৌঁছাতে পারে, তাই কাফকা তাদের সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। আর সেখান থেকে চলে যাওয়ার জন্যে সেও রওনা দেওয়ার কথা ভাবে। যাওয়ার আগে ওই বাচ্চা মেয়েটিকে দেখানো হয় সে কাফকাকে বলে মিস্টার কাইজু থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। যেটা শুনে কাফকায়ের অনেক ভালো লাগে, সে অনেক ভালো অনুভব করে। তার মনে পড়ে যে ছোটবেলা মিনাও তাকে ধন্যবাদ জানিয়েছিল। এরপর আমাদের সামনে একটা সিন দেখানো হয় যেখানে মিনা থাকে আর তার আশেপাশে একজন ওয়ারিয়ার দাঁড়িয়ে থাকে, যেটা আসলে কাফকা হয়ে থাকে। অর্থাৎ কাফকা এই জিনিসটাকে ইমাজিন করে থাকে। কাফকা বলে ইচিকাবা আমি এত সহজে হার মেনে নেব না, আমার যেতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। অর্থাৎ সে এখানে মিনায়ের কথা বলছে। তখনই দেখানো হয় ফাইনালি কাফকা তার নিজের রূপের মধ্যে ব্যাক করে চলে আসে। এর মানে হলো কাফকা তার এই ফর্মকে, অর্থাৎ কাইজুয়ের ফর্মকে তার নিজের অনুসারে কন্ট্রোল করা শিখে গিয়েছে। এই শক্তি তার নিজের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তারপর সিন শিফট হয় আর দেখানো হয় মিনার টিম সেখানে
পৌঁছে যায় আর তারা দেখতে পায় যে সেখানে ওই কাইজু মনস্টারটাকে আগে থেকেই ক্লিয়ার করা হয়ে গিয়েছে, অর্থাৎ আগে থেকেই কেউ ওই মনস্টারটিকে মেরে ফেলেছে। তারা কিছুই বুঝতে পারে না যে সেখানে কি হয়েছে, এটা কিভাবে হয়েছে। ওইখানে আমরা মিনাকে দেখতে পাই, সে ওই ছোট বাচ্চা মেয়েটির কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে এই কাইজু মনস্টারটি সম্পর্কে বলতে পারবে? আমরা ওই বাচ্চা মেয়েটিকে দেখতে পাই, সে ওই কাইজুয়ের সম্পর্কে ভাবতে থাকে এবং অনেক বেশি ভয় পাওয়া শুরু করে। তাকে এভাবে দেখে মিনা বলে, চিন্তা করো না, আমি এই দুনিয়াতে থাকা সকল কাইজুদেরকে মেরে ফেলবো। কিন্তু ওই মেয়েটিকে দেখানো হয়, সে বলে, প্লিজ প্লিজ আপনি ওই ভালো কাইজুটিকে মারবেন না, আপনি তার কিছুই করবেন না, আপনি কি আমায় এটা প্রমিস করতে পারবেন? ওই মেয়েটির এই কথা শুনে মিনা পুরো শকড হয়ে যায়। আর তখনই ওই বাচ্চা মেয়েটিকে দেখানো হয়, সে বলে, ওই ভালো কাইজুটি আমার মায়ের জীবনকে বাঁচিয়েছে। এই ইনসিডেন্টের পর থেকে এই ইনসিডেন্টটি সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং সকল নিউজ পেপারে ওই বাচ্চা মেয়েটির কথা অনুযায়ী ওই ভালো কাইজুটির নাম রাখা হয় কাইজু নাম্বার 8। আর ডিফেন্স ফোর্সের লোকেরা কাইজু নাম্বার 8কে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তখনই ইচিকাবাকে দেখানো হয়, তার নজর টিভির মধ্যে পড়ে, যেখানে ওই লোকটা থাকে, যে লোকটা কাফকায়ের জন্যে ডিফেন্স ফোর্সের কাছে কমপ্লেন করেছিল। সে ওই বৃদ্ধ লোকটিকে দেখে বলে, আরে ঘটনা তো একটু বেশি আগে চলে যাচ্ছে। তখনই সিন কিছুক্ষণ পরে দেখানো হয়, কাইজু এন্ট্রি ডিফেন্স ফোর্সের সিলেকশন টেস্টের প্রথম রাউন্ডের রেজাল্ট বেরিয়ে আসে। ইচিকাবা ওই রাউন্ডের মধ্যে পাশ করে যায় আর সাথে কাফকায়েরও রেজাল্ট বেরিয়ে আসে। ওই রেজাল্টটিকে ইচিকাবা কাফকায়ের কাছে নিয়ে যেতে থাকে। যাওয়ার পথে ইচিকাবা সেটাকে খুলে দেখে, যেটার মধ্যে সে দেখতে পায় যে কাফকা এই রাউন্ডের মধ্যে পাশ করে ফেলেছে। ইচিকাবা অনেক আনন্দের সাথে কাফকায়ের কাছে যায়, কিন্তু সে যখন কাফকায়ের বাসার মধ্যে যায়, সে দেখতে পায় যে কাফকা অনেক আনন্দের সাথে তার কাইজু ফর্মের মধ্যে থেকে খাবার খেতে থাকে, যার ফলে সে অনেক বেশি রেগে যায়। আর সে বলে, তোমার কি একটু ভয় করে না? তোমার পুরো চেহারা নিউজ চ্যানেলের মধ্যে ছড়িয়ে যাচ্ছে আর তুমি এখানে তোমার এই ফর্মের মধ্যে থেকে খাবার খাচ্ছ, কেউ যদি দেখে ফেলে তাহলে তো অনেক বড় সমস্যা তৈরি হয়ে যাবে। তখন কাফকাকে দেখানো হয়, সে বলে যে কখনো কখনো সে তার এই ফর্মটিকে কন্ট্রোল করতে পারে না, এটা ভুল করে হয়ে যায়। এরপর আমাদের আবারও আগের সিন দেখানো হয়, যেখানে হসপিটালের মধ্যে ইচিকাবা কাফকাকে তার কাঁধের মধ্যে নিয়ে উঠিয়ে আসতে থাকে। আর সে ওইখানে থাকা লোকজনদেরকে এটা বলে যে যখন ওই কাইজু সেখানে এসেছিল তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল, যার ফলে ওইখানে কারো কাফকায়ের উপরে কোনো সন্দেহ হয় না। তারপর সিন প্রেজেন্টে আসে, ইচিকাবা কাফকাকে ওই টেস্টের রেজাল্ট দেখায়, যেটা থেকে কাফকা বলে, চলো, দিনের শুরু তো কোনোভাবে ভালো হয়েছে। কাফকায়ের এই রিয়েকশন দেখে ইচিকাবা বলে, আমার তো মনে হয়েছিল যে তুমি একটু বেশিই খুশি হবে। তখন কাফকা তাকে বলে, আরে ভাই, তোমাকে আমি কি বলবো, আমি প্রথম রাউন্ডের মধ্যে প্রত্যেকবারই পাস করে যাই, কিন্তু দ্বিতীয় রাউন্ডের মধ্যেই তো আমি সবসময় হেরে যাই। তখন ইচিকাবা বলে, আরে তুমি তো এটার জন্য অনেক বেশি গর্বের মধ্যে আছো। তারপর আমাদের দেখানো হয় 3 মাস ধরে কাফকা অনেক বেশি পরিশ্রম করে, অনেক মেহনত করে, যাতে সে টেস্টের মধ্যে ভালো রেজাল্ট পেতে পারে। সে অনেক চেষ্টা করে আর সে এবার তার হার না মেনে নেওয়ার প্রতিজ্ঞা নেয়। এটা তার লাস্ট চান্স, কারণ সে 32 বছরের হয়ে গেছে, তাই এবার তো তাকে ফাইনাল এক্সামটাকে ক্লিয়ার করতেই হবে। এরপর দেখানো হয় তাদের সেকেন্ড রাউন্ডের টেস্টের দিনটা চলে আসে। যেই জায়গাটার মধ্যে তাদের টেস্ট হতে চলেছে তারা সেখানে পৌঁছে যায়। সেখানে থাকা ফ্যাসিলিটিস অনেক ভালো হয়ে থাকে। সেখানে কিছু অ্যাপ্লিকেন্ট আসে যাদেরকে আমরা দেখতে পাই। এদের মধ্যে একজন অ্যাপ্লিকেন্ট যে একটা মেয়ে হয়ে থাকে, যার চুলের রং হলুদ হয়ে থাকে। ওই মেয়েটিকে দেখানো হয় ওই টেস্টের জায়গার মধ্যে সে আসতেই সে কাফকাকে একজন বুড়ো বলে সম্বোধন করে দেয়। আর সে বলে, আপনার ব্যান্ডটিকে এখান থেকে কি সরাবেন? আমি এখানে পার্ক করতে চাই, কারণ যেহেতু আমার লাকি নাম্বার 5, তাই আমি এই স্পটের মধ্যেই নিজের গাড়িকে পার্ক করতে চাই। ওই মেয়েটির এসব কথা শুনে কাফকায়ের অনেক বেশি রাগ আসতে থাকে। ওই মেয়েটি তাকে একজন বুড়ো বলে দেয়, যার ফলে তার মাথা একদমই বিগড়ে যায়। তখনই ওই মেয়েটিকে দেখানো হয়, সে বলে, তুমি যদি এটাকে না সরাও তাহলে আমি নিজেই এটাকে সরিয়ে দিচ্ছি, তুমি একটু সাইডে দাঁড়াও। তখনই দেখানো হয় ওই মেয়েটি অনেক চমৎকার দেখতে একটা স্যুট পরে থাকে, তার স্যুটের মধ্যে আলাদা একটা পাওয়ার থাকে। তার এই পাওয়ারকে সে ব্যবহার করে তার একটা হাতের মাধ্যমেই কাফকায়ের ব্যান্ডটিকে সে উপরের দিকে উঠায় এবং সেটাকে সে অনেক দূরে ছুঁড়ে মারে। কাফকা বলে, আরে এটা আমার কোম্পানির গাড়ি, করছোটা কি তুমি? ইচিকাবাকে দেখানো হয়, সে ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কে? ওই মেয়েটি বলে, আমি হলাম এক্সামি নাম্বার 2016 কিকোরু শিনোমিয়া। আমরা জানতে পারি যে এই মেয়েটির নাম হলো কিকোরু শিনোমিয়া আর তার হবিটা হচ্ছে যে কাইজু মনস্টারদের
ফিনিশ করা। ইচিকাবাকে দেখানো হয় সে ওই মেয়েটির সারনেমটাকে চিনে ফেলে, আর ওই মেয়েটির সারনেমের ব্যাপারে এই পর্বের মধ্যে কোনো হিন্ট দেওয়া হয় না। শিনোমিয়াকে দেখানো হয় সে কাফকার দিকে তাকায় আর সে বলে, এই বুড়ো, এটা আমার মনে হচ্ছে নাকি সত্যি তোমার শরীরের মধ্যে থেকে কাইজুয়ের স্মেল আসছে। তার এই কথা বলার সাথেই কাইজু নাম্বার 8-এর পর্ব 2 এখানেই শেষ হয়। এই পর্বটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।